সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এটি সম্ভবত আমার প্রথম ভিডিও, যেখানে আমি আমার একটি বক্তব্য উপস্থাপন করব। জানি না কোনো মিডিয়ায় কিভাবে ভিডিও বক্তব্য উপস্থাপন করতে হয়, এ বিষয়ে আমার কোনো পূর্ববর্তী অভিজ্ঞতা, প্রশিক্ষণ বা কোনো কিছুই নেই। রাতের বেলায় বসে কিছু পত্রিকার পাতার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ করে একটা বিষয় মাথায় আসলো, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার এই শখের বশের ভিডিও তৈরি করা। আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে সিনেমা। ক্যামেরা, লাইট, অ্যাকশন এর সেলুলয়েড পর্দায় দর্শকদের মাতানো এক ভিন্ন একটা জগৎ, যার নাম হলো সিনেমা। যারা সিনেমা হলে বসে সিনেমা দেখেছেন তারাই আসলে বুঝবেন যে সিনেমা দেখার কী আনন্দ এবং সিনেমা দেখার কী মজা। সিনেমা হলে গিয়ে বিশাল পর্দায় সিনেমা দেখার যদি অভিজ্ঞতা না থেকে থাকে, তাহলে আসলে সিনেমার মজা কখনোই উপভোগ করা যায় না। সাধারণত আমরা নিছক চিত্ত বিনোদনের জন্যই সিনেমা দেখতে গিয়ে থাকি এবং সিনেমাকে একটা চিত্ত বিনোদনের মাধ্যম হিসেবেই গ্রহণ করে থাকি। কিন্তু সিনেমা কি আসলেই চিত্ত বিনোদন? এটার মাধ্যমে কি শুধুই মানুষের মনোরঞ্জন করা হয়? বিষয়টা শুরু হয়েছিল আসলে মানুষের চিত্ত বিনোদন বা মনোরঞ্জনের জন্যই, কিন্তু কালের পরিক্রমায় তা হয়ে উঠেছে আজকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তন অগ্রযাত্রার এক নতুন হাতিয়ার হিসেবে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সিনেমার রাজনীতিকরণ। আমাদের আর বেড়ে ওঠা 90-এর দশকে, সেখানে আমরা সিনেমার ভিতর দিয়ে বিভিন্ন রাজনৈতিক সংঘাত গুলোকে দেখতে পাই। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে বিভিন্ন ধরনের সিনেমা জগৎ আছে, বিশেষ করে বলিউড, টলিউডের যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলোতে রাজনীতি কীভাবে উঠে এসেছে এবং রাজনীতিকে কীভাবে চিত্রায়ন করা হয়েছে, সেই বিষয়টাই আজকে আমার এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা বাংলাদেশের মানুষ, তারা সাধারণত ভারতের এই সিনেমাগুলো দেখতে খুব বেশি আগ্রহী। এটার পিছনে অন্যতম একটি কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ এবং একই সাথে আমাদের এদেশের মানুষের সিনেমার যে গল্প থাকে, গল্পগুলোতে আমাদের পারিবারিক, সামাজিক গল্পগুলোকেই বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে, হাস্যরসের ভিতর দিয়ে, বিভিন্ন ভঙ্গিতে এগুলোকে উপস্থাপন করা হয়, যার ফলে এটার গ্রহণযোগ্যতা আমাদের বেশি। একই সাথে গানের প্রতি আমাদের একটা অসাধারণ লোভ আছে। এই লোভের কারণে বলিউড বা টলিউডের যে গানগুলোকে তৈরি করা হয়, বিশেষ করে যারা গানের কণ্ঠশিল্পী, তাদের প্রতি আমাদের একটা আকাঙ্ক্ষা থাকার কারণেই এই দুই মাধ্যমের সিনেমাগুলো আমাদেরকে ব্যাপকভাবে আকর্ষণ করে। এখন বিষয় হচ্ছে যে সিনেমার রাজনীতিকরণ। আমরা জন্মের পরে থেকে দেখেছি বাংলাদেশের যে সিনেমাগুলোতে রাজনৈতিক পট দেখানো হতো, সেই সিনেমাগুলোতে আসলে দেখানো হতো মূলত আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধকে বেস করে। সেই মুক্তিযুদ্ধের সাধারণত যারা সেকুলার, তারা নিজেদেরকে প্রগতিশীল, বুদ্ধিমান এবং অগ্রগামী হিসেবে দেখানো, এবং যারা দেশের ধর্মপ্রাণ মানুষ বা যারা মাথায় দাড়ি, যারা মুখে দাড়ি বা মাথায় টুপি দেওয়া থাকতো, এরা আসলে মোল্লা, এবং বিশেষত এরাই হলো এদেশের স্বাধীনতার সবচাইতে বড় বিরোধী। ধর্মীয় উপাদানগুলোকে এদেশের স্বাধীনতার সবচাইতে বড় শত্রু এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করাই আমাদের সিনেমার রাজনীতি একটা সবচাইতে বড় বয়ান। ঠিক অনুরূপভাবে ভারতীয় সিনেমাগুলোতেই একইভাবে মুসলমানদেরকে ভিলেন হিসেবে দেখানোর একটা অসাধারণ প্রয়াস আমরা প্রতিটা সিনেমার পরতে পরতে দেখতে পাই। তেমনইভাবে
বিশেষ করে বিগত 2015 সালের বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এইটার মাত্রা বহুগুণে বেড়ে গিয়েছে। বিভিন্নভাবে মুসলমানদেরকে হেয় করে, মুসলমানদেরকে ভিলেন বানিয়ে সিনেমা তৈরির একটা প্রসেস দেখা যাচ্ছে। এবং এটা শুধু দু একটা সিনেমা না, আমরা এই দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে একাধিক সিনেমা তৈরি করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে একটা বিদ্বেষ ছড়িয়ে। আমরা জানি বলিউডের সবচাইতে বিখ্যাত এবং অন্যতম একজন পরিচালক, যার নাম সঞ্জয় লীলা বানসালি। তার সিনেমাগুলোতে সাধারণত নাচ গান বা বিভিন্ন ঘটনার একটা অসাধারণ উপস্থাপনা থাকে। সেই সঞ্জয় লীলা বানসালিও তার একটি সিনেমাতে সেখানেও মুসলিম বিদ্বেষ দেখানোর জন্য আলাউদ্দিন খিলজির চরিত্রটাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে পদ্মাবত সিনেমাতে। অথচ আলাউদ্দিন খিলজি ইতিহাসের একটা বিশাল চ্যাপ্টার, যে আলাউদ্দিন খিলজি ধরেই নেওয়া হয় যে চারবার মঙ্গলদের আক্রমণ থেকে দিল্লিকে রক্ষা করেছিল। তো সেখানে আলাউদ্দিন খিলজিকে উপস্থাপন করা হয়েছে একজন ক্ষমতালিপ্সু, নারী লোভী, দুশ্চরিত্র, চরিত্রহীন এবং নৈতিকতাবিহীন একজন মানুষ হিসেবে। ঠিক একইভাবে রাজনৈতিক কারণে বিজেপির এই যে রাজনৈতিক উত্থানের সাথে সম্মিলিতভাবেই আজকে সিনেমা তৈরি করা হচ্ছে, এটাকে বাজার তৈরি করার জন্য বিভিন্নভাবে সিনেমা তৈরি করে সেখানে উপস্থাপন করা হচ্ছে মুসলমানদেরকে মৌলবাদী হিসেবে, ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে তাদেরকে উপস্থাপন করা হচ্ছে। বিশেষ করে মুঘল আমলের যে বিশাল যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করায় এখন যেন বলিউডের সিনেমার একটা অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি ইদানিংকালের যে সিনেমাগুলোকে আমরা যদি দেখি, যে সিনেমাগুলোতে মুঘলদের যে চরিত্রগুলোকে চিত্রায়ন করা হয়েছে, বিশেষ করে মুঘল সাম্রাজ্যের সবচাইতে সর্বশেষ শক্তিমান সম্রাট যাকে বলা হয় সম্রাট আওরঙ্গজেব, তাকে যেভাবে চিত্রায়ন করা হচ্ছে তাতে বোঝা যায় যে আওরঙ্গজেব একজন খুনি, রক্তপিপাসু এবং ক্ষমতালিপ্সু মানুষ হিসেবে। কিন্তু তিনিই একমাত্র মুঘল সম্রাট যিনি গোটা ভারত উপমহাদেশকে তার শাসনের অধীনে নিয়ে এসেছিল, বিশেষ করে দক্ষিণাত্য। কারণ দক্ষিণাত্য অন্যান্য মুঘল সম্রাটরা কখনোই মুঘল সাম্রাজ্যের অধীনে আনতে পারেনি। ঠিক অনুরূপভাবে এখন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে কিছু আরও অনেকগুলো সিনেমা তৈরি হয়েছে মুসলমানদেরকে বিকৃত করে। এর ভিতরে সবচাইতে অন্যতম একটা সিনেমা ছিল দ্য কেরালা স্টোরি। এরপরে নির্মাণ করা হয়েছে কাশ্মীর ফাইলস। তারই ধারাবাহিকতায় নির্মাণ করা হয়েছে কিছুদিন আগে দ্য বেঙ্গল ফাইলস নামে, যেখানে 46 সালের দাঙ্গাকে উপস্থাপন করা হয়েছে। এবং সর্বশেষ যে ঘটনাটাকে উপস্থাপন করা হলো দু একদিন আগে নতুন একটা সিনেমা রিলিজ হয়েছে দ্য তাজ স্টোরি। একইভাবে দেখা যাচ্ছে এইভাবে ধারাবাহিকভাবে আপনার মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিকৃতভাবে সেলুলয়েডের পর্দায় ধারণ করা হচ্ছে। এটা এক শ্রেণীর পরিচালকরা তাদের নিজেদের ব্যবসায়িক ধান্দায় এই সিনেমাগুলোকে এই মুসলিম বিদ্বেষী সিনেমা হিসেবে উপস্থাপন করছে। এই সিনেমাগুলোর বেসিক যিনি পরিচালক তার নাম হচ্ছে বিবেক অগ্নিহোত্রী। আমি গুগল জেমিনাইকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে ভারতীয় সিনেমায় বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম বিদ্বেষ বা ইসলাম ফোবিয়া ছড়ানোর অভিযোগের প্রায় উঠছে, এর পিছনে কারণগুলো আসলে কী? তো জেমিনি আমাকে যে উত্তরগুলো দিয়েছে বলছে আসলে এর একক কোনো কারণ নেই, বরং এটি একটি জটিল সামাজিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক প্রক্রিয়ার একটি অংশ। মৌলিক কারণগুলোর ভিতরে জেমিনি বলেছে যে রাজনৈতিক ও আদর্শিক প্রভাব, জাতীয়তাবাদী বয়ানের উত্থান, ভারতে বর্তমান রাজনৈতিক আবহে এক ধরনের উগ্র জাতীয়তাবাদ সিনেমার চাহিদা ও যোগান দুটোই বেড়েছে। এই সিনেমাগুলোতে প্রায়শই একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়, বিশেষ করে মুসলিম, অন্য
বা শত্রু, বিশেষ করে তাদেরকে বহিরাগত, মানে তারা ভারতীয় উপমহাদেশের মানুষই নয়, এভাবে চিত্রায়ন করার একটা চেষ্টা চালানো হচ্ছে। ইতিহাসের বিকৃতি উপস্থাপন, ঐতিহাসিক সিনেমায় বিশেষ করে মুসলিম শাসকদের, যেটা আমি আগেই বলেছি, মুঘল সম্রাটদের বর্বর, আক্রমণাত্মক, মন্দির ধ্বংসকারী, হিন্দু বিরোধী হিসেবে চিত্রায়িত করা হয়েছে। এর মাধ্যমে অতীতকে বিকৃত করে বর্তমান মুসলিম সম্প্রদায়ের প্রতি একটি নেতিবাচক ধারণা তৈরি করার চেষ্টা চলছে। ক্ষমতাসীন মতাদর্শের প্রতিফলন, চলচ্চিত্র নির্মাতারা অনেক সময় ক্ষমতাসীন রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত হন, তাদের পৃষ্ঠপোষকতা লাভ করে, ফলে এমন সিনেমা নির্মিত হচ্ছে যা নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডাকে সমর্থন করে, এমনকি যদি তার সাম্প্রদায়িক সম্পর্কে বিদ্বেষ ছড়ায়। চরিত্রের স্টিরিওটাইপিং, নেতিবাচক ছাঁচে ফেলা, মুসলিম চরিত্রগুলোকে আমি যেটা আগেই বলেছি গতানুগতিক নেতিবাচক ভূমিকায় দেখানো হয়, দেখা যাচ্ছে তাদেরকে সিনেমায় সন্ত্রাসী, গ্যাংস্টার, দেশবিরোধী, অবিশ্বস্ত মৌলবাদী হিসেবে দেখানোর প্রবণতা। ভালো মুসলিম বা খারাপ মুসলিম, এখানে ভালো মুসলিম হিসেবে যাদেরকে দেখানো হয়, দেখা যাচ্ছে তারা বরাবরই সেকুলার, তারা মাঝে মাঝে মন্দিরেও যায়, আবার ধর্মও পালন করে। আর যারা দাড়ি টুপিওয়ালা পোশাক, তাদেরকে দেখানো হয় বেশিরভাগ ক্ষেত্রেই খলনায়ক হিসেবে। আর এই যে প্রভাবগুলো তৈরি হচ্ছে চরিত্রের, এই স্টেরিওটাইপের যে প্রেজেন্টেশন, এটা শুরু হচ্ছে বিশেষ করে 9/11-এর পরে। 2001 সালে আমেরিকান টুইন টাওয়ারে হামলার পরে ওয়েস্টার্ন জগতে মুসলিম বিদ্বেষ যেভাবে ছড়িয়ে পড়ে, ঠিক অনুরূপভাবে ইন্ডিয়ান সিনেমাতেও মুসলিম বিদ্বেষকে একইভাবে উপস্থাপন করা হয়। এর পাশাপাশি সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বাণিজ্যিক স্বার্থ এবং বক্স অফিসের কাটতি। বর্তমানে ঘৃণা ছড়ানো একটা যেন বাণিজ্যিক একটা বিষয় আকারে তৈরি করা হয়েছে। চলচ্চিত্রের পরিচালক, প্রযোজকরা তাদের লাভ তুলে নিয়ে আসার জন্য, মুনাফার জন্য, অধিক মুনাফার জন্য তারা এই ধরনের সিনেমা নির্মাণে খুব আগ্রহ হচ্ছে। বিতর্ক তৈরি করা, এটার পিছনে সবচাইতে বড় একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। যেগুলো বিষয় নেগেটিভ তৈরি করার মাধ্যমে তা মনে করে যে নেগেটিভ জিনিসকে প্রচার করলে অর্থনৈতিক সফলতাটা বেশি আসবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এর পিছনে আরেকটা কারণ আছে, নীরবতা বা স্বাভাবিকরণ। এতে বিদ্বেষটাকে, মুসলিম বিদ্বেষের এই জায়গাটা মনে হচ্ছে যে এটা একটা নীরবতা পালন করছে। আমরা ভারতের বলিউডের সুপারস্টারদের ভিতরে এখন যারা রাজত্ব করছে, সেই রাজত্বের ভিতরে আছেন সুপারস্টার শাহরুখ খান, আমির খান, সলমান খান সহ আরও অনেকেই যারা আছেন, তারা এই ধরনের এই বিতর্কিত বিষয়গুলোতে তারা সাধারণত কোনো মুখ খোলে না। যার ফলে এই বিষয়গুলো অনেকটা স্বাভাবিক একটা মনে হচ্ছে যেন যে আসলেই মুসলমানরা ভিলেন, এই উপস্থাপনকে তারা স্বাভাবিক পর্যায়ে নিয়ে গেছে। তাদের মুখ না খোলার পিছনে কারণও হচ্ছে যে যেসব বড় বড় প্রোডাকশন হাউসে তারা কাজ করে, এই প্রোডাকশন হাউসগুলোর পিছনেও এই কট্টর হিন্দু জাতীয়তাবাদীদের একটা হাত আছে। তো তারা জানে যদি আমরা এরা আমাদের প্রতি যদি নাখোশ হয়, তাহলে সব কোনো সিনেমায় হয়তো তাদের সিনেমাগুলোতে তারা হয়তো প্রযোজনা করতে আসবে না। আর দর্শকদের গ্রহণযোগ্যতা, বিশাল একটা দর্শক, ভারতের প্রায় 70% মানুষ হিন্দু, মুসলিম বিদ্বেষকে তারা সেলুলয়েডের পর্দায় একটা বিশাল অংশ পছন্দ করে। এটার ফলে একটা বাণিজ্যিক যে কাটতি বা লাভ থাকে, সেই বিষয়ের কারণে এই ধরনের হেড স্টোরি এবং মুসলমান চরিত্রগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করার সিনেমা চলে আসছে। তো সিনেমার যে জগৎটা মানুষের, এটা এখন আর চিত্ত বিনোদনের জায়গা নেই, এটা এখন অনেকাংশ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো সেই বিষয়ে আমরা যারা আছি, আমাদেরকেও অগ্রণী ভূমিকা পালন করাটা খুবই জরুরি।